করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসর লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী লিটন করের একক চিত্রকলা প্রদর্শনী সি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইদিন হার। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কেকাশা সাবা, শর্মিলী রহমান ও আব্দুল্লাহ মোতালেবের দলীয় প্রদর্শনী আমার ইচ্ছা আমি এখানেই থাকি। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক, গ্রুপ থিয়েটার নাট্যধারের প্রশাসনিক কর্মকর্তা ও উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক এবং নাট্যকলা শিক্ষক হিসেবে আছেন, সুতরাং থাকাতে হয় চট্টগ্রামে। ঢাকাতে আসা হয়েছে কোনো কাজ নিয়ে কিনা? জি, আমি গত শুক্রবার সৃষ্টি বিশ্বময় এবং লন্ডন বাংলা বইমেলা উদযাপন পর্ষদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, সেখানে গেস্ট হিসেবে জয়েন করতে ঢাকায় এসেছিলাম। আসলে আমাদেরও ভীষণ ভালো লাগছে, কারণ আপনি বেশ কিছু অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। খুব উল্লেখযোগ্যভাবে যদি বলতে চাই উৎসর কথা, যেটা একটি উন্নয়ন সংগঠন এবং থিয়েটারের মাধ্যমে এই সংগঠনটি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মূলত আসলে কোন জায়গা থেকে উৎস তৈরি করা বা উৎস তৈরির চিন্তা ভাবনাটা শুরু করা, কারণ আপনি তো এটা প্রতিষ্ঠাতা একজন ছিলেন সদস্য, তো সেই জায়গা থেকে আসলে কি মনে করে উৎস শুরু করেছিলেন? এটা হয়েছে, আমরা যারা ড্রামাটিক্সে পড়তাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেউ পাস আউট হওয়ার পরে সবাই জীবন জীবিকার জন্যই ঢাকামুখী হয়েছে। আমাদের এয়ারমেট পরের সবাই ঢাকাতে এস্টাবলিশড, বিভিন্ন মিডিয়াতে, শিল্পকলা একাডেমিতে তারা জবে আছে, বেতারে আছে। আচ্ছা। তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি আর আমার পুরো ফ্যামিলি চট্টগ্রাম বেসড, বাবা চট্টগ্রাম ওয়াসায় কাজ করতেন, সেই সূত্রে আমাদের স্থায়ীভাবেই চট্টগ্রামে বসবাস করা। তো চিটং থেকে এমন কিছু করা যায় কিনা যেটা আমার বিদ্যায়তনিক পঠন পাঠনের সাথে মিল থাকবে। যেহেতু থিয়েটার নিয়ে পড়েছি, তাহলে থিয়েটার ভিত্তিক এরকম একটা সংগঠন করি। আমি তখনও গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, পাশাপাশি এরকম একটা থিয়েটার হবে যেটা সমাজ উন্নয়নে কাজ করবে এবং এটা থেকে আসলে আমারও জীবন জীবিকার সলভেন্সিটা আসবে। আচ্ছা, এটা আমরা প্রফেশনালি করব, এরকম চিন্তা থেকেই শুরু করা। তো সবাই মিলে শুরু করলেও আমাকে মূল যে কাণ্ডারির দায়িত্ব সেটা দেয়। আমিও চেষ্টা করেছি যে আমার মতো করে সংগঠনটার একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে। প্রায় 28 বছর হয়ে গেল এই সংগঠনটির। উৎসর মূল কার্যক্রমটা কি থাকে সারা বছর ব্যাপী? সারা বছর ব্যাপী আমরা লক্ষ্য জনগোষ্ঠী ভিত্তিক তাদের মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দেই, যাদের সাপোর্ট দরকার তাদের ক্লিনিক্যাল এবং মেন্টাল হেলথ সাপোর্টগুলো দেই। তো সেটা দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা থিয়েটার অর্গানাইজেশন, থিয়েটারের মাধ্যমে দেই। এটা থেরাপিউটিক থিয়েটারের অনেকগুলো কম্পোনেন্ট আছে, সাইকোড্রামা, সোশিও ড্রামা, লিভিং নিউজ পেপার থিয়েটার, প্লেব্যাক থিয়েটার, ড্রামা থেরাপি, এইগুলো ভিত্তিক আমরা সেশন পরিচালনা করি। যাদের ধরেন নির্যাতিত নারী, সে ফিজিক্যালিও টর্চার হচ্ছে, মেন্টালিও ডিপ্রেসড হচ্ছে, তার লিগ্যাল এইড ক্লেম করবে, সেটার জন্য তার আসলে তখন মেন্টাল স্ট্রেংথটা থাকে না। সো ওই ধরনের সেশনের ভেতর দিয়ে যদি সে যায়, তাহলে তার ওই রিকভারিটাও হয়, প্লাস সে তার ক্লেমটা করার জন্য স্ট্রেংথেন হয়।
এটা এক ধরনের এনার্জি ক্রিয়েট করে, বুস্ট আপ করে। হ্যাঁ, মানে মোটিভেশন ক্রিয়েট করে তার মধ্যে কাজ হয়। আচ্ছা। আবার ধরেন প্রতিবন্ধী ব্যক্তি যারা, তারা তাদের ফিজিক্যাল লিমিটেশনের কারণে ডিপ্রেস থাকে, সোসাইটিতে আর্টিকুলেট হতে পারে না। সো এগুলো থেকে তারা যেন বেরিয়ে এসে তার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথকে বিবেচনায় রেখে যেন সে আর্টিকুলেট হতে পারে, সেরকম তার মোটিভেশন ক্রিয়েট করা। তার মধ্যে ডিপ্রেশন কাজ করে, সেটা কাটানোর জন্য, রিকভারির জন্য এ ধরনের আর্ট মিডিয়ামগুলোকে কাজে লাগাই আমরা। সেখানে আর্ট থেরাপি, মিউজিক থেরাপি এগুলোও কাজ করে, মুভমেন্ট থেরাপি, ডান্স থেরাপি, পোয়েট্রি থেরাপি ইন্ট্রোডিউস হয়। সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন সেশন চলে, একটা সেশন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়, সেই সেশনে সিমিলার প্রবলেমের একটা গ্রুপ অফ পিপল থাকে, 20 থেকে 30 জন। তারা একসঙ্গে পুরো প্রসেসটা কমপ্লিট করে। তো এখানে আসলে তারা দর্শক থাকে না, শুধু স্পেকটেটরও হয়ে যায়, মানে তারা নিজেরাই অংশগ্রহণকারী। তারাই পারফরমেন্স করে, তারাই দেখে, তারাই এটাকে অ্যানালাইসিস করে। ট্রেডিশনাল যে কাউন্সিলিং সাইকোথেরাপি, সেটা হচ্ছে 1-to-1, এক পাশে যিনি সাপোর্ট দেন তিনি থাকে, অপর পাশে ক্লায়েন্ট থাকে, মানে ইন পারসন হয়। আর এটা হচ্ছে গ্রুপ, এটা গ্রুপের মধ্যে হয়। ফলে কম সময়ে অনেক মানুষকে কম অর্থে পার্টিসিপেটরি সাপোর্ট দেওয়া যায়। যেখানে হচ্ছে 1-to-1-এ হচ্ছে একটা স্ট্যাটি অবস্থা থাকে, এখানে কিন্তু ক্লায়েন্টরাই টোটাল পারফরমেন্সটা ক্রিয়েট করে, রিয়্যাক্ট করে, এবং এটা রিঅ্যানেক্টমেন্ট হয় তার সেই সাফারিংসের ঘটনার উপর ভিত্তি করে। সেও ওখানে পারফরমেন্স করে, তার অক্সিলারি ইগোগুলোর জন্য সে অন্য গ্রুপের অন্যদেরকে সেখানে পারফরমেন্সে ইনভাইট করে। সো এটা উই অ্যাক্ট, উই রিয়্যাক্ট, উই কো ক্রিয়েট, এরকম একটা থিওরির ভিত্তিতেই এই কাজটা হয়। আচ্ছা, এই যে থেরাপিউটিক যে ট্রিটমেন্টটা, আপনি মেন্টাল অ্যাওয়ারনেসের কথা বলছেন বা মেন্টাল হেলথের কথা বলছেন, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আসলে কোথা থেকে এসেছে, মানে ইন্টারন্যাশনালি কিভাবে কাজ হচ্ছে কিনা? চমৎকার প্রশ্ন। এটা হচ্ছে আমরা পৃথিবীর এখন সবচাইতে সফট প্রভাবশালী সায়েন্স হচ্ছে গুস্তাভ ফ্রয়েডের মেথডটা, যেটাকে বেসড করেই পরবর্তীতে কাউন্সেলিং, ক্লিনিক্যাল কাউন্সেলিং এবং অন্যান্য কাউন্সেলিংগুলো আসছে। তারই একজন ছাত্র ভিয়েনা মেডিকেলে পড়ার সময় ফ্রয়েডের আন্ডারে, তার নাম হচ্ছে জেকব লিবি মরিনো। আচ্ছা, উনিও সেম ফিল্ডের লোক। উনি দেখলেন যে স্যারের এই অ্যাপ্রোচটা অনেক টাইম বাউন্ড, একজন ক্লায়েন্টের সাথে 15 থেকে 18টা সেশন নিতে হয়, একটা নির্ধারিত সময়ের পর আসতে হয়। এখানে হচ্ছে থেরাপিস্ট হচ্ছে তাকে ডিকটেট করে, তার আসলে নিডটা কি এটা সে সেট করে না, সেট করতে পারে না। কিন্তু এই ওয়েতে এখানেও একজন কন্ডাক্টর থাকে, বাট সে ডিকটেট করে না, সে তাকে ওপিনিয়ন নিজের মতো করে দেয় না তার প্রফেশনাল জায়গা থেকে। এটা হচ্ছে গ্রুপের এক্সপ্লোর করে যখন, তখন তার কি করা দরকার কিংবা তার অল্টারনেটিভ অপশন কি কি আছে, সেটাই এখানে পারফর্ম করা হয়। মানে নিজেকে যে হিলিং যে প্রসেসটা সে নিজেই খুঁজে বের করে। সেলফ কেয়ারের তার ওয়েটা কি হবে, ওয়ে আউট সে কিভাবে করবে, সেটা সে নিজে যেমন পারফর্ম করে, অন্যরা অল্টারনেটিভ পারফরমেন্সও দেখায় যে আউট অফ দিস তুমি যেটা করেছো এর বাইরে এই অপশন আছে। গ্রুপের অন্যদেরও সেম সাফারিংস আছে, ফলে বেসড অন দ্যাট তারাও কিন্তু ওখানে তাদেরগুলো শেয়ার করে। এন্ড অফ দ্য সেশন সে কিন্তু অনেকগুলো অপশন পায়। আগে সে কলাপ ছিল, ভাবতে পারতো না অল্টারনেটিভ কি হতে পারে। ওই যে ওখান থেকে তার নিউ একটা লার্নিং হয়, সে লার্নিং এর ভেতর দিয়ে আসলে ওয়েলবিং এর জন্য কাজ করে, তা কিন্তু পজিটিভ একটা ডিরেকশন চুজ করার জন্য একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ বা ডিফারেন্ট একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। এইটা মানে তৈরি করতে গিয়ে বা এই ধরনের সেশনগুলো করতে গিয়ে আপনারা আসলে কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেন? লট অফ চ্যালেঞ্জ। একটা হলো আমরা ধরেন ড্রামাটিক্সের স্টুডেন্ট হিসাবে এটা পড়েছি, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কোনো ট্রেনিং ছিল না, এইটা একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, যারা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের তারা মনে করতো যে এটা আসলে এফেক্টিভ না। জি। তো এইটা একটা আমাদের জন্য প্রফেশনাল আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছিল। তখন আমরা ইন্টারন্যাশনালি পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে যেখানে এই সাবজেক্টগুলো পড়ানো হয় সেসব ফ্যাকাল্টিদের বাংলাদেশে ইনভাইট করেছি। ন্যূনতম প্রতি বছর
2003 থেকে আমরা একটা ন্যাশনাল থেরাপিউটিক থিয়েটার ওয়ার্কশপ টাইটেলে এটা করি, যেখানে 2 জন কিংবা 3 জন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আসে, তারা 15 থেকে 20 দিন থাকে। কেউ সাইকোড্রামার উপর, কেউ সোশিও ড্রামার উপর, কেউ আর্ট থেরাপির উপর, অল্টারনেটিভ যে মেথডগুলো আছে এগুলোর উপর ট্রেনিং করান, আমাদের সুপারভিশন দেন। এই প্রসেসটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি স্ট্যান্ডার্ন হতে, একাডেমিক্যালি স্ট্যান্ডার্ন হতে সাপোর্ট করেছে। এবং এই ওয়ার্কশপগুলোতে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, জাহাঙ্গীরনগরের ড্রামা বিভাগ, আমাদের ইউনিভার্সিটির সাইকোলজি, তারপর নাট্যকলা বিভাগ সহ অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে সাইকোলজি পড়ানো হয়, তাদের ফ্যাকাল্টিরা জয়েন করেছিল। আচ্ছা। তো তারা তাদের জায়গায় ফিরে গিয়ে দেখেছে যে এইটার আসলে পজিটিভ ইম্প্যাক্ট আছে অনেক, এবং এটার অনেকগুলো লজিক্যাল অ্যাপ্রোচ এটা। এবং এটা আমাদের দেশে একটা ঘন জনবসতিপূর্ণ দেশে, যেখানে এই সেক্টরের প্রফেশনাল নাই, সারা দেশে মাত্র 300 থেকে 350 জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, ডক্টর আছে 250 জন স্বাধীনতার পর থেকে। তো একজনকে তো 1 থেকে 1.5 লাখ মানুষকে ফেস করতে হবে। ইজ ইট নট পসিবল ফর দ্যাম? সো এটার অল্টারনেটিভ সারা পৃথিবীতে যেমন এক্সপ্রেসিভ সাইকোথেরাপির বিভিন্ন প্যাটার্নগুলোকে গ্রহণ করেছে, বাংলাদেশেও গ্রহণ করতে শুরু করেছে। এখন আপনি জেনে খুশি হবেন, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা টপিক হিসেবে পড়ানো হয়। আচ্ছা। ক্লিনিক্যাল সাইকোলজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা চেষ্টা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আশা করছি যে ইন ফিউচারে এটার একটা নতুন রূপ পাবে। এখন অনার্সে একটা কোর্স আছে, মাস্টার্সে 2টা কোর্স আছে, জি। তো সেগুলো পড়ানো হয়। এবং আমাদের ওখান থেকে যেহেতু 3টা ফুল প্লেজেড কোর্স কমপ্লিট করে স্টুডেন্টরা ড্রামাটিক্সের, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাউন্সেলিং সাইকোথেরাপি করছে, অল্টারনেটিভ এসব টুলস। জব মার্কেটে ওদের অনেক বেশি ভ্যালু ক্রিয়েট হয়েছে। অনেকেই এখন রোহিঙ্গা ক্যাম্পে সাইকোসোশ্যাল কেয়ার প্রোগ্রামে কাজ করছে। আচ্ছা। আর আমরা উৎস থেকে ন্যাচারাল যেসব ডিজাস্টার হয়েছে বিভিন্ন সময়, লাইক আইলার পরে, সিডরের পরে, ওখানে আমরা রেসপন্স করেছি। আপনার সাভার ট্র্যাজেডির পরেও আমাদের ওখানে ইমপ্লিমেন্টেশন ছিল। করোনার পরেও তো হওয়ার কথা। করোনার পরেও হয়েছে। করোনার পরে আমরা পুরো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 68টা ওদের হাই স্কুল এবং কলেজ মিলিয়ে এই সাপোর্টটা দিয়েছি। তো এটারও একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে। জগন্নাথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ড্রামাটিক্সের, সে ফিল্ড ওয়ার্ক করছে এখন। অন্যান্য ইউনিভার্সিটির অন্যান্য ইমপ্লিমেন্টেশনগুলো নিয়ে, ডিসেবিলিটি নিয়ে আমরা কি কাজ করেছি, আপনার জিবিবি ভিকটিমদের সাথে কিভাবে কাজ করেছি, একজন করছে আপনার রোহিঙ্গা ক্যাম্পে আমাদের যে কাজগুলো সেগুলোর উপর রিসার্চ করছে। তার মানে আপনারা ইন্টারন্যাশনালি সাপোর্টটা পাচ্ছেন বলেই আসলে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে, অ্যাকসেপ্টেন্সটা তৈরি হওয়াটা সহজ হয়ে গেছে। জি। সেন্টার ফর এক্সপ্রেসিভ সাইকোথেরাপি, এটার অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, একটু জানতে চাইবো এটা সম্পর্কে। ধন্যবাদ। এটা আসলে এই মুহূর্তে উৎসের একটা ড্রিম প্রজেক্ট। আচ্ছা। আমরা এই যে এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে ছাড়া কাজ মনে করি আমরা। যেখানে সুযোগ পেয়েছি করেছি, যেখানে এটাকে একাডেমিক পার্ট হিসেবে যুক্ত করার জন্য অ্যাডভোকেসি করেছি, কিন্তু একটা স্থায়ী সেন্টার দরকার। এটা ধরেন কোথাও একটা মডেল তৈরি করতে হবে। তা আমরা একটা ছোট উন্নয়ন সংগঠন হিসেবে, আমাদের তো ল্যান্ড নাই, আমরা সার্চ করছিলাম কোথা থেকে কনস্ট্রাকশন ফান্ড পাওয়া যায়। জাপান এমবেসি বাংলাদেশ তারা কনস্ট্রাকশন ফান্ড দেয়, তো সেটার জন্য জমি দিতে হয় প্রতিষ্ঠানকে। সেক্ষেত্রে চট্টগ্রাম শহরে এত বড় জমি পাওয়াটা কঠিন, অনেক কস্টলি। তো আমার ফ্যামিলি চাঁদপুরের, আমরা সুবিদপুর গ্রামে, আমাদের গ্রামের পৈতৃক যে জমিগুলো আছে, আমার মা, আমার 2 ফুফু, আমার ভাই, আমারগুলো সহ আমরা প্রতিষ্ঠানকে দান করেছি। প্রতিষ্ঠান এখন ওই জমিতে জাপান এমবেসির মাধ্যমে ওই কনস্ট্রাকশনটা করার চেষ্টা করছে। এটা হয়ে গেলে এটা একটা আবাসিক সেন্টার হবে, যেখানে দেশের যে কোনো জায়গা থেকে, আমরা এখন যেমন পাবনা মনোসামাজিক হাসপাতালে পাঠায় রোগীদের, তখন এখানে আসবে, এরকম একটা স্বপ্ন দেখছি হয়তো 10 ইয়ার্স পরে। সেটা এবং সেখানে আপনারা ড্রামা থেরাপি, আর্ট থেরাপি, পোয়েট্রি থেরাপি, এইগুলোর একাডেমিক কোর্স যেমন থাকবে, তেমনি টার্গেট ওরিয়েন্টেড গ্রুপকে আমরা সাপোর্ট দেব আবাসিকভাবে, এরকম একটা স্বপ্ন দেখছি। মানে অদ্ভুত লাগছে কথাগুলো শুনে, কারণ আর কিছুদিন আগেও হয়তো 5-6 বছর আগে আমরা মেন্টাল হেলথ নিয়ে এতটা কনসিয়াস ছিলাম না এখন যতটা।
এটা আসলেই আশাব্যঞ্জক এবং আমরা প্রত্যাশা করি আপনাদের এই ভালো উদ্যোগ সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাক। আমি একটু আসতে চাইবো যে গ্রুপ থিয়েটার নাট্যাধার সম্পর্কে, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা হচ্ছে 2006-এ চট্টগ্রাম বেসড একটা গ্রুপ থিয়েটার কনসেপ্টে করা নাট্যদল। এটা হচ্ছে গ্রুপ থিয়েটার ফোরামের সদস্য সংগঠন। আমরা শুরু করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাট্যকলার শিক্ষক আনন্দ জামানের একটা স্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, হিজড়াদের জীবন যন্ত্রণা নিয়ে নাটকটা। সেটা কি 2006 সালে? হ্যাঁ হ্যাঁ, এটার আমরা বাই দিস টাইম 81টা প্রদর্শনী করেছি। এটা প্রথম প্রযোজনা ছিল? জি, আমাদের। আচ্ছা, আমরা অনেকগুলো প্রযোজনাই মঞ্চায়ন করেছি। আমাদের সর্বশেষ প্রযোজনা হচ্ছে চর্যা বিনিশ্চয়। আচ্ছা, এইটার প্রথম শোটা করেছি গত আন্তর্জাতিক সঙ্গীত দিবসে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। আচ্ছা, এই মাসের 31 তারিখ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এটা দ্বিতীয় প্রদর্শনী আছে। এই নাটকটা হচ্ছে বাংলা ভাষার যে আদি স্বরূপ, সেটা হচ্ছে চর্যাগুলো, চর্যাপদ, চর্যা গীত, সেগুলোর যে সূতিকাগার বিভিন্ন আশ্রমগুলোতে এগুলো হয়েছে। সেরকম একটা আশ্রম বিহার চট্টগ্রামের আনোয়ারায় ছিল। এটা আজ থেকে 1300 বছর আগে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় অন্যান্য বিহারগুলোর মতো। নালন্দা যখন ধ্বংস হয়, ওখানকার একজন শিক্ষক ছিলেন আপনার অতীশ দীপঙ্কর, সেও আশ্রয় নিয়েছিলেন এই বিহারে। এখান থেকে উনি তিব্বতে চলে যান। কিন্তু ওই বিহারের যারা সিদ্ধাচার্য ছিলেন, শিক্ষকরা যে চর্যাগুলো লিখেছেন, যে চর্যাগুলো গান আকারে প্রকাশিত হয়েছে, সেগুলোর আদি বাংলার স্বরূপ বলা হয়। কিন্তু সেরকম একটা নিদর্শন চট্টগ্রামে আছে। অন্যান্য জায়গায় যেমন নালন্দা বিকল্প হিসাবে ভারতে প্রতিষ্ঠিত হয়েছে, সোমপুর বিহারের জায়গায় জাদুঘর হয়েছে, এখানেও খনন কাজ শুরু হয়েছে 2023 সালে এবং বড় বড় ধরনের স্ট্রাকচার পাওয়া গেছে। আশা করছি এবছরের আমাদের যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খননটা কন্টিনিউ করে, এটার বড় একটা স্ট্রাকচার বেরিয়ে আসবে। বাই দিস টাইম ইউনেস্কোর প্রতিনিধিরা এটা ভিজিট করেছে। আমাদের প্রস্তাবটা হচ্ছে বাংলা ভাষার এই আদি স্বরূপটাকে সংরক্ষণ করা, এটার ঐতিহাসিক ভিত্তিটাকে, যে স্থান যেখানকার সিদ্ধাচার্যরা এই চর্যাগুলো লিখেছে, তাদের যে বিদ্যাপীঠ, সেখানে এটাকে শ্রদ্ধা জানিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা, সেটা আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় নামে হোক, এটা আমাদের একটা প্রস্তাবনা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের অধ্যাপক ডক্টর জিনবদি ভিক্ষু প্রস্তাব করেছেন 2011 সালে। শিক্ষা মন্ত্রণালয়ে সব কাজ হয়ে এখন, তখন প্রাইম মিনিস্টারের অধিদপ্তরে ফাইলটা ছিল। এখন এই পরিবর্তিত সময় এটার কী হবে বুঝতে পারছি না, কিন্তু আমরা আশাবাদী বর্তমান সরকারও এই কাজটা করবে। আমি আর একটু যুক্ত করতে চাই, যেটা মেন্টাল হেলথের আপনি বলছেন যে অ্যাওয়ারনেসের জায়গায় নানান ধরনের পজিটিভ জায়গা দাঁড়িয়েছে। এই যে স্বাস্থ্য সংস্কার হচ্ছে, নীতিমালা সংস্কার হচ্ছে, সেখানে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা সংস্কার কমিটিতে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন মেন্টাল হেলথের বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। একদম তাই। আমাদের 2018-তে একটা ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট হয়েছে, সে অ্যাক্টের আওতায়ও যদি রিভাইজ করা হয়, সংস্কারগুলো করা হয়, তাহলে দেশের প্রতিটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু মেন্টাল হেলথ সাপোর্ট যেতে পারে। একদম। আপনাদের সকল কাজের জন্য আসলে শুভকামনা রইল। ভালো উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে নিশ্চয়ই সফলতা একদিন না একদিন তো আসবেই। অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এনটিভির সকল কলাকুশলী পরিবারকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা বিষয়কে জনসম্মুখে নিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।